বগুড়া শহরের একটি 3 তলা বাসায় ভাড়া থাকতাম। বাসায় আমি, আমার আম্মু এবং আমার 2 বোন সহ মোট 4 সদস্যের পরিবার আমাদের। আব্বু চাকরি সূত্রে ঢাকায় থাকতেন, আমাদের দাদিও আমাদের সঙ্গে থাকতেন, কিন্তু কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন। আজকে আমার যে ঘটনা, সে ঘটনাটি আমার দাদিকে নিয়ে। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। আমার দাদি একজন ক্যান্সারের পেশেন্ট ছিলেন। এবছরের ফেব্রুয়ারিতে তার ক্যান্সার ধরা পড়ে। ডক্টর বলেছিলেন দাদিকে কেমোথেরাপি দিতে হবে, কিন্তু দাদির বয়সের কথা ভেবে আমরা কেমোথেরাপি দিতে রাজি হইনি। এদিকে ধীরে ধীরে দাদি খুব বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন। দেখতে দেখতে রমজান মাস চলে আসে। প্রায় একটানা 4 মাস বাসায় শুয়ে থাকতে থাকতে দাদির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। তাই রমজানের শুরুর দিকে আমার এক ফুপুকে সাথে করে দাদিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বলে রাখা ভালো, আমাদের গ্রামের বাড়ি বগুড়া শহর থেকে 15 কিলোমিটার দূরে। আমার কোনো চাচা বা বড় আব্বা না থাকায় আমাদের গ্রামের বাড়িতে কেউ থাকতো না। গ্রামের বাড়িতে যাওয়ার পর দাদি হঠাৎ করেই সুস্থ হয়ে ওঠে এবং কিছুদিন তিনি হেঁটেও বেরিয়েছেন। সবাই ভেবেছিল তিনি হয়তো সুস্থ হয়ে উঠেছেন। একদিন দাদি দাদার কবরের কাছে গিয়ে বসেছিলেন। হঠাৎ করেই তিনি ওখানে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং অনেকক্ষণ পর দাদির জ্ঞান আসে। জ্ঞান ফেরার পর কি হয়েছিল জিজ্ঞাসা করলে দাদি কোনো কথা বলতে পারে না। তারপর থেকে দাদি আবারও অসুস্থ হয়ে পড়ে। ধীরে ধীরে দাদির অবস্থার অবনতি ঘটতে থাকে। আমার গ্রামের এক বড় আম্মা দাদির অবস্থার কথা চিন্তা করে দাদির জন্য ইউনুস খতমের পরিকল্পনা করে। আমার আব্বুও তাতে রাজি হয়ে যায়। রমজানের শেষের দিকে আমার আব্বু ঈদ করার জন্য ঢাকা থেকে বাসায় আসেন এবং আমাদের গ্রামের বাড়িতে 27 রমজান ইফতার পার্টির ব্যবস্থা করেন। 26 রমজানে ঈদ এবং ইফতার পার্টির প্রস্তুতির জন্য সবাই গ্রামের বাড়িতে চলে যায়। সেদিন লাইলাতুল কদরের রাত, সে কারণে সারা রাত জেগে ইবাদত করার জন্য আমি একাই বাসায় থাকি। রাতের বেলায় তারাবির নামাজ পড়ে এসে আমি খেয়ে দিয়ে নফল নামাজ পড়া শুরু করি। রাত 2টার দিকে নামাজ শেষে আমি সেহরি রান্না করার জন্য রান্নাঘরে যাই। তরকারি রান্না করাই ছিল, আমি শুধুমাত্র ভাত তুলে দেই। উল্লেখ্য, রান্নাঘরের জানালার ঠিক সামনেই ছিল বিরাট এক বাঁশঝাড়। আসলে শহরে এত বড় বাঁশঝাড় থাকে না বললেই চলে। ভাত রান্না করতে করতে আমি ফিল করি জানালা যায় কেন যেন কাঁপছে। আমি ভাবলাম বাইরে বাতাস হচ্ছে, সেই জন্য হয়তো কাঁপছে, বাট কম্পনটা ধীরে ধীরে বাড়ছেই। তারপর আমি বিষয়টা সিরিয়াসলি নিলাম। কম্পনের এক পর্যায়ে জানালায় প্রচন্ড জোরে 3টি শব্দ হয়। জানালার এক পাশে একটি কাঁচ খুলে যায়। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং দৌড়ে রান্নাঘর থেকে ছুটে আমার রুমে চলে আসি। সে সময় হয়তো আমি ওখানেই পড়ে থাকতাম যদি আমার আম্মু ফোন না আসতো। আমার আম্মু আমাকে ফোন করে এবং জিজ্ঞেস করে আমি ভাত রান্না করেছি কিনা, কোনরূপ ভয় পেয়েছে কিনা। আমি আম্মুকে এই বিষয়ে জানাতে চাইনি, তাই বিষয়টা চেপে যাই এবং ঘুমানোর জন্য শুয়ে পড়ি। সে রাতে আর সেহরিও করা হয়নি। শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই আমার ঘুম ধরে যায়। ঘুমন্ত অবস্থায় আমি একটি স্বপ্ন দেখি। স্বপ্নটা ছিল এরকম: সাদা আলখেল্লা পরা একজন লম্বা লোক আমাকে আমার দাদার কবরের পাশে নিয়ে যায়। সেখানে আমার দাদিও বসেছিল। তারপর ওই লোকটা আমাকে একটা জায়গা দেখিয়ে দেয় এবং জায়গাটি আমাকে খনন করতে বলে। ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গ্রামের বাড়িতে চলে যাই। গ্রামের বাড়িতে গিয়ে দেখি ইউনুস খতম এবং ইফতার মাহফিলের প্রস্তুতি চলছে। বাড়িতে অনেক মানুষ, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। আমিও কাজে লেগে পড়ি। আনুমানিক দুপুর 1:20 দিকে একজন সাদা আলখেল্লা পরা লোক আমাদের বাড়িতে ঢোকে। সেই সময় আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না, সবাই জোহরের নামাজ পড়তে গিয়েছিল। এমন সময় লোকটি বাড়িতে ঢুকে পড়ে। আমার আম্মু, ফুপু এবং আপুরা তাকে দেখে তার কাছে যায়। তারপর লোকটি আমার ফুপুকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলে। কথাগুলো এরকম: আজ যার জন্য ইউনুস খতম হচ্ছে সে কি তোমাদের মা? তোমরা কি জানো এ যাবৎ অনেক নামাজ কালাম সে আদায় করেছে, কিন্তু কোরআন থেকে সে কোনো সোয়াব অর্জন করতে পারেনি। সে কখনো কোরআন পড়া শিখেনি, এজন্য তার একটু কষ্টই হচ্ছে। লোকটি দাদির সম্পর্কে আরো কিছু মন্তব্য করে যেগুলো একদম সঠিক ছিল। তার এই কথাগুলো শুনে আম্মু তাকে বসতে বলে এবং ইফতার করে যেতে বলে। সব জবাবে সে বলে সে কারো বাড়িতে কিছু খায় না। তারপর তার পরিচয় জানতে চাইলে সে চুপ করে থাকে। এরপর সে বাড়ি থেকে বের হয়ে যায়। আমি নামাজ পড়ে এসে শুনি বাড়িতে এই ঘটনা ঘটেছে। আমি ভাবলাম ওটাই সেই স্বপ্নের লোকটা না তো। সেদিন ভালোই ইউনুস খতম আর ইফতার পার্টি কমপ্লিট হয়ে যায়। এরপর ঈদের দিন দাদি শুয়েছিল, তাকে ঘিরে সবাই দোয়া দুরূদ পড়ছিল। এমন সময় দাদি চোখ খুলে পশ্চিমের দিকে তাকিয়ে হঠাৎ ভয় পেয়ে যায়। সবাই দাদিকে জিজ্ঞেস করে আপনি কি কিছু দেখছেন? দাদি বলে সাদা জব্বা পরা একটা লোক ওখানে বসে আমার দিকে তাকিয়ে হাসছে। তারপর সবাই ভাবে এটা সেই লোকটা না তো।
সেদিন আর কিছু ঘটে না। ঈদের ঠিক 3 দিন পরে এক রাতে আমি, আব্বু, আম্মু, আপু, ফুপুরা সবাই সারা রাত জেগেছিলেন। কোনো ঘুম হয়নি। ফজরের নামাজের পর আমার ঘুম ধরে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমাদের বাড়িতে অনেক লোক ভিড় করেছে। আমি ভিড় ঠেলে এগুলাম, দেখলাম কি যেন মারা গেছে। তারপর আমাদের কবরস্থানের ওখানে গেলাম। সেখানে গিয়ে দেখলাম সেই আলখেল্লা পরা লোকটা দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময়ে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি সত্যি 15-20 জন লোক আমাদের বাড়িতে এসে ভিড় করেছে। দাদির অবস্থা খুব খারাপ। আমার ফুপু আমার দাদির কাছে বসে অনেক দোয়া দুরুদ পড়তে থাকে। আমি দাদির কাছে বসে দোয়া দুরুদ পড়তে থাকি। মাঝে মধ্যে দাদিকে পানিও খাইয়ে দিই। এর 20 মিনিট পর আমার দাদি মারা যান। সবাই খুব কান্নাকাটি করে, আমিও খুব কান্নাকাটি করি। দাদির জন্য কবর খোঁড়া হয়। বাদ মাগরিব দাদির জানাজার ব্যবস্থা করা হয়। জানাজা শেষে দাদিকে কবর দিয়ে মোনাজাত করে সবাই বাড়ি ফেরে। বাড়ি ফেরার সময় আমি কবরস্থানের দিকে তাকাই, খেয়াল করি সেখানে সাদা আলখেল্লা পরা সেই লোকটা কবরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসি। ঘটনাটি হয়তো এখানেই শেষ হতে পারত, ঘটনাটি শেষ হয় না। দাদি মারা যাবার ঠিক
এখনো মাঝে মাঝে আমি নিজেকে ওই বাসায় একলা স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। আজও 100% সমাধান হয়নি। আমার ঘটনাটি শোনালে সবাইকে আমি খুব খুশি হব। আমার ঘটনা আরো আছে, সময় পেলে লিখবো। আশা করি ভূত এফএম সারা জীবন চলবে। এরপর তিনি তার মোবাইল নাম্বারটি শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইমেল।
কিছু কিছু জিনিস একটু বুঝতে সমস্যা হলেও পুরো জিনিসটা আমরা বুঝতে পেরেছি এবং আশা করছি যারা শুনছেন তারাও বুঝতে পেরেছেন। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, তার দ্বিতীয় ঘটনা শুনবো আমরা এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। ধন্যবাদ রাসেল ভাই, আমি ওসমান। তো এই স্টোরিটা হচ্ছে, এটা আমার এক বন্ধুর সাথে হয়েছে। এটা তার গ্রামের বাড়িতে, এটা বরিশাল এলাকার মঠবাড়িয়া থানার একটা ঘটনা। আজ থেকে অলমোস্ট 30 ইয়ার্স ব্যাক এই ঘটনাটি ঘটে। তো আমি একটু বাড়ির স্ট্রাকচারটা একটু বলি। এটা হচ্ছে একটা বাড়িতে এখানে হচ্ছে চারটি ঘর এবং চারটি ঘরে মানে এখানে তারা মানে আমার ফ্রেন্ডরা, তার ফ্রেন্ডের অন্যান্য রিলেটিভ বা কাজিনরা তারা একই বাড়িতে থাকতো এবং পাশেই ছিল তাদের, ওখান থেকে 5 মিনিট ডিস্টেন্সে ছিল হচ্ছে তাদের একটা ভিটে বাড়ি এবং ভিটে বাড়িতে হচ্ছে তার বেসিক্যালি তার দাদা দাদি ওই বাড়িতে থাকতো। তো তার ভিটে বাড়ি থেকে মেন বাড়ির ডিস্টেন্সটা ছিল 5 মিনিটসের এবং ওখানে যেতে ফার্স্টে পড়তো একটি জঙ্গলের মতো, এরপরে একটা সাঁকো ক্রস করে তারপরে হচ্ছে একটি তাল গাছ, তারপরে হচ্ছে বাড়িটি। তো এটা বলা মানে একটু বলে রাখা ভালো যে মানে তাল গাছটা কিন্তু মানে এটা কখনোই ভালো ছিল না এই তাল গাছটা, কারণ এখানে সবসময় কোনো না কোনো কিছু অনেকেই এটা দেখতো। যেমন লেটসে কেউ হয়তো দেখছে যে হঠাৎ করে একটা কালো বিড়াল এসছে, হঠাৎ করে একটা ভ্যানিশ হয়ে গেছে, একটু পরে দেখলো যে এটা নেই, বা একটা কুকুর আসছে, কুকুরটা হঠাৎ করে নেই, বা একটা কুকুর থেকে বিড়াল হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে, এরকম টুকটাক অনেকে দেখতো। বাট এটা তারা বুঝতে পারতো যে এটা আহামরি কোনো বড় কোনো ঘটনা না, কারণ কারোর কাছে এরকম কোনো হার্মফুল কিছু হয়নি। তো তাদের বাড়িতে বেশ কিছু লোক মানে কাজের লোক ছিল যারা টেম্পোরারি বাড়িতে কাজ করতো। এটা নর্মালি যারা ওটা যখন ধান কাটতো, ধান কাটার সময় তারা ওই সার্টেন টাইমে তারা ওই বাড়িতে অন্যান্য বাড়ির কাজগুলি করতো। তো তার দাদা দাদি যেহেতু যথেষ্ট বয়স্ক ছিলেন, তো তারা নিজেরা রান্না বান্না করতে পারতেন না, তারা মেইন বাড়ি থেকে তাদেরকে ওই বাড়িতে তাদের খাবার কাজের লোকের নিয়ে যেত। তো একদিন রাত্রেবেলা মানে যেহেতু গ্রামের বাড়িতে তারা সাধারণত 7টা থেকে 8টার মধ্যেই তারা ডিনার সেরে ঘুমিয়ে পড়েন। এটা মোটামুটি গ্রামের ম্যাক্সিমাম মানুষের এই প্র্যাকটিসটা ছিল বা এখন অনেকেরই আছে। তো একদিন রাত্রেবেলা তাদের খাবার নেওয়ার জন্য তাদের কাজের লোক খাবার টাবার নিয়ে উনি ভিটে বাড়িতে যাচ্ছিলেন। তো উনি সাঁকো ঠিকমতো ক্রস করেছেন, তারপরে যখন তিনি তাল গাছের কাছাকাছি আসলেন, তার সাথে যেহেতু কোনো ইলেকট্রিসিটি বা কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নেই, তিনি মাটির অনেকে হয়তো ল্যাম্প বা কুপি, অনেকে চিনেন যেটা গ্রামের ভাষায় বলে, কুপি নিয়ে সে খাবারটা নিয়ে যাচ্ছিলেন। তো কুপিটা যখনই সে তাল গাছের কাছাকাছি গিয়েছেন, কুপিটা হঠাৎ করে আলোটা নিভে যায় এবং কোনো বাতাস, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে কোনো বাতাস ছিল না, বাতাসের ফোর্স ছাড়াই আলোটা নিভে যায় এবং সে অনেকবার তার পকেট থেকে ম্যাচ লাইটটা বের করে অনেকবার চেষ্টা করে যে কুপিটা জ্বালানোর জন্য, বাট সামহাও এটা কখনোই কোনোভাবে এটা জ্বালানো পসিবল হয়নি। তো তারপরে তার কাছে সম্ভবত একটা ছোট টর্চ লাইট ছিলেন, সে টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেছেন, টর্চ লাইটটা সে জ্বালাতে সাকসেসফুল হয়েছেন এবং টর্চ লাইটটা জ্বালানোর পরেই উনি তার কাছে সবচেয়ে বড় একটা ঘটনা ঘটে যায়। সামহাও তার চোখটা তাল গাছের দিকে পড়ে এবং তাল গাছের দিকে পড়ার সাথে সাথে উনি দেখলেন যে ওখানে একটা মানুষ আকৃতির কোনো একটা কিছু, এটা মানুষও বলা যাবে না, একটা মানুষ আকৃতি বোঝা যায় দূর থেকে যদি কেউ বলে, উল্টো ভাবে ওটা ঝুলে আছে এবং ওটা দেখে সেই ইমিডিয়েটলি ইনস্ট্যান্টলি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং ওদিকে আবার দেখা যায় যে তার দাদা দাদি অনেকক্ষণ ধরে খাবারের জন্য, যেহেতু বয়স্ক মানুষ এবং তারা অলরেডি সকাল মানে তাড়াতাড়ি আর্লি ডিনার করে শুয়ে পড়বেন, অলমোস্ট তখন 10টা বাজে, কিন্তু তখন পর্যন্ত খাবার আসেনি। তো তাদের অন্য কাজের লোককে, তখন তো আসলে ফোনের বা মোবাইল ফোনের কোনো ব্যবস্থা ছিল না, অন্য একটা কাজের লোককে বললো যে তুমি একটু দেখো যে ও কই আছে, ওকে তো অনেক আগে খাবার আনতে বলেছিলাম কিন্তু এখন পর্যন্ত সে খাবার নিয়ে আসেনি। তো ওর সাথে সাথে ওই দাদার কথা শুনে সে সামনের দিকে এগিয়ে মানে ওকে ডাকতে গেল যে আসলে ও খাবার নিয়ে কদর আছে নাকি আদৌ এখন খাবারটা সে নেয়নি। তো সে দেখলো যে যখনই সে ওই তাল গাছের কাছাকাছি এসছেন, তখন দেখলো যে ওই ছেলেটা ওখানে পড়ে আছে সেন্সলেস অবস্থায় এবং খাবারগুলি খুব তছনছ ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো যাই হোক, ওকে কোনোভাবে তাকে বাকি অন্য আরো লোকজনকে ডেকে তাকে ওই রাত্রেবেলায় তাকে ঘরে নেওয়া হলো এবং সে সারা রাত্র সেন্সলেস ছিল, তার কোনো সেন্স আসেনি এবং সকালবেলা ফজরের পরে তাকে কোনো একটা ওঝা আনা হলো এবং ওঝা তাকে মোটামুটি তাকে দেখলো এবং তার সেন্স আসলো এবং তাকে তাবিজ দিল এবং তাকে বেশ কিছু পড়া পানি বা কিছু ধরনের মেডিসিন দেওয়া হলো এবং সে মোটামুটি সুস্থ হয়ে গেল এবং তারপরে সেই ঘটনাটা শেয়ার করলো যে তার সাথে এরকম ঘটনা হয়েছে এবং তখন মানুষ আরো কনসার্ন হয়ে যায়, কারণ ওখানকার লোকজন, কারণ বেসিক্যালি অনেকেই জানে যে তাল গাছটা খারাপ ছিল, যেটা আমি আগে শেয়ার করেছি, কিন্তু এরকম ঘটনা কারোর সাথে হয়নি ওই দিন। এবং ওই দিনের পর থেকে সবাই চেষ্টা করে যে যারা ওই রাস্তা দিয়ে কানেক্টিং রোড যাদের বাড়ি আছে, তারা চেষ্টা করে সন্ধ্যার আগেই যাতে ওই রাস্তা ক্রস করে তাদের কাজ সারতে পারে, যাতে করে এরকম প্রবলেম হয় না।
তারপর 2007 সিডর হয়, এটা মোটামুটি খুব বড় সড়ো অনেক গ্রাম বা অনেকেরই বেশ ক্ষয়ক্ষতি হয়। ওখানকার ম্যাক্সিমাম গাছপালা বা ওখানকার মনে হয় ওটা পড়ে যায় সিডরের যে ইনসিডেন্টের সময়। তো তারপরে ওই তাল গাছও পড়ে যায়। তো আলটিমেটলি এখন আর ওই কোনো প্রবলেম নেই। তো এখন মোটামুটি এলাকাটা মোটামুটি নাকি শহরের মতো হয়ে গেছে এবং ওটা মেইন রোডের সাথে একটা কানেক্টিং রোড হিসেবে আছে। তো এরপরে মোটামুটি আর কোনো প্রবলেম হয়নি। ওকে, এটা ছিল শ্রীলঙ্কা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই লিখছে। আমরা চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো ডিয়ার লিসনার্স, হ্যালো রসুল ভাই, আমি ফারহান উত্তরা থেকে এসেছি। গত সপ্তাহে এসেছিলাম একটা ঘটনা শেয়ার করতে, আজকে আবার এসেছি। সো আমি আমার ঘটনাটা স্টার্ট করি। সো এই স্টোরিটা মূলত শেয়ার করেছে অপ্রতিম মিশ্রা নামক একজন ইন্ডিয়ান। আর ঘটনা ঘটেছিল ইন্ডিয়ার রাজস্থানের একটা হসপিটালের মর্গে। ওকে। সো ঘটনাটা যার সাথে ঘটেছিল তিনি একজন পুলিশ অফিসার, যার নাম ছিল জয়রাজ। সো এটা তার একটা মিস্ট্রিয়াস কেস, সেটা উনি বলেছিলেন যে তখন ওনার পোস্টিং হয়েছিল রাজস্থান একটা গ্রামে। সো গ্রামটা ছিল খুবই শান্তিপ্রিয়। তো ওখানকার লোকজন সংখ্যা তেমন এত বেশি ছিল না, আর ওখানকার পুলিশ স্টেশনে তেমন কোনো কাজকর্ম বেশি থাকতো না। সো তাদের দিন ভালো যাচ্ছিল। তো একদিন রাত্রে অফিসার জয়রাজের সেলফোন মোবাইল থেকে একটা কল আসে। তো ওই অপর প্রান্ত থেকে একজন বলে ওঠে যে আমি হসপিটাল থেকে বলছি, আর এখানে মর্গে একটা লাশ আছে যার বডি থেকে হার্ট মিসিং। তো এই কথা শুনে তো ইন্সপেক্টর জয়রাজ তো খুবই আশ্চর্যজনক হয়ে গেলেন। সো উনি বলল যে আমি এক্ষুনি আসছি। তো তখনই উনি হাসপাতালে গেলেন। হাসপাতালে তখন উনি সব কর্মচারী এবং স্টাফদেরকে একত্রিত করলেন এবং ওখানে যে হসপিটাল ইনচার্জ ছিল তার সাথে কথা বলছিলেন। তো হসপিটাল ইনচার্জ তাকে এমন একটা কথা বলে যেটা শুনে সে আরো অ্যাস্টনিশ হয়ে গেছিল। তো উনি বলল যে এখানে শুধু একটা লাশের হার্ট মিসিং না, বরং আরো চারটে লাশের হার্ট মিসিং। আসলে ঘটনা হচ্ছিল যে যখন তারা বেবারিশ লাশদেরকে বের করছিল দাহ করার জন্য, তখনই জিনিসটা বেরিয়ে আসলো। তো ওই এলাকাতে 2-4টা গ্রাম মিলে সেটা একটা মাত্র বড় হাসপাতাল ছিল, যার কারণে দৈনন্দিন ওখানে অনেকগুলো লাশ আসতো। আর এটা খুব ইম্পর্টেন্ট ছিল, যার জন্য জয়রাজ ওখানে একটা কনস্টেবল যার নাম ছিল রাজেন্দ্র, তাকে ওখানকার দেখাশোনা বা ওখানকার দেখার জন্য ওখানে নিযুক্ত করে তাকে অ্যাপয়েন্ট করা হলো রাজেন্দ্রকে। তারপরে 2-3 দিন তো কিছু হলো না। একদিন হসপিটাল ইনচার্জ জয়রাজকে ফোন করলো। ফোন করার পরে জয়রাজকে বললো যে আপনি যে কনস্টেবলকে এখানে হায়ার করেছিলেন, অ্যাপয়েন্ট করেছিলেন, সে আজকে আসেনি। তো এই কথা শুনে তো সে একটু অবাক হলো। তো সে জিজ্ঞেস করলো সে কি আজকে একদম আসেনি, টোটালি আসেনি? তো উনি বললেন না। তো জয়রাজ ভাবলো হতে পারে সে যে কোনো কাজে তার বাসা থেকে আজকে আসলো না। তখন সে কি করলো, জয়পাল নামে আরেকজন কনস্টেবলকে সে নিযুক্ত করলো ওখানে করার জন্য, মর্গে পাহারা দেওয়ার জন্য। তো জয়রাজের একটা ধারণা ছিল যে আসলে মৃত মানুষ থেকে জীবিত মানুষের আরো বেশি ডেঞ্জারাস, আরো এটা মানে বিষয়টা আরো বেশি সিরিয়াস। বাট সে তার সাথে সে এটাও জানে যে আসলে রাত্রিবেলা মর্গে পাহারা দেওয়াটা সহজ ব্যাপার না। তো এক দুদিনে তেমন কিছু ঘটনা ঘটল না। বাট এরপর এক রাত হসপিটাল ইনচার্জের আবার ফোন আসলো। তো এবার জয়রাজকে সে বলল যে আপনি যে কনস্টেবল নিযুক্ত করেছেন, যার নাম ছিল আপনার জয়পাল, সে তো এখানে আছে আহত অবস্থায়, আর হসপিটাল থেকে আর একটা লাশ আছে, তার বডি থেকে হার্ট মিসিং। এই কথা বলার সাথে সাথে তো জয়রাজ তো বললো কি তখন কি কনস্টেবল ওখানে ছিল না? হ্যাঁ ছিল, বাট আমরা যখন এসেছিলাম তাকে অজ্ঞান অবস্থা পাইলাম এবং মর্গের ভিতরে আরেকটা লাশ আছে যার বডি থেকে হার্টটা মিসিং। এই কথা শুনে সে সঙ্গে সঙ্গে দূরে কনস্টেবল নিয়ে সেই হসপিটালে হাজির হলো এবং জিজ্ঞেস করলো তুমি থাকা অবস্থায় এখানে হার্ট কেন চুরি হলো, আর তোমার এই মাথার অবস্থা এমন কেন, এখানে চোটের নিশান কেন? তখন ওই কনস্টেবল তার ঘটনা এবার বললো যে তখন সে রাত্রে যখন সে পাহারা দিচ্ছিল, হঠাৎ করে মধ্যরাতে লোডশেডিং হলো, কারেন্ট চলে গেল, সব অন্ধকার গুটগুটে অন্ধকার হয়ে গেল। তো তখন সে আপনার পাওয়ার রুমে যায় সেখানে সাপ্লাই চেক করার জন্য। তো দেখেই সে ওখানে সবকিছু নর্মাল, কোনো সমস্যা নেই। পরে সে যখন ওখান থেকে ব্যাক করছিল আবার মর্গের দরজার সামনে, সে দেখলো কি মর্গের দরজা থেকে একটা কালো ছায়া ওখান থেকে বের হয়ে
চলে যাচ্ছিল, তখন সে ডাক দিল পিছন থেকে, আর সে ওই কালো ছায়াটাকে ধাওয়া করলো। ধাওয়া করার পরে সে যখন তাকে পিছন থেকে যখন ধরতে চাইলো, তখন সেই কালো ছায়াটা তাকে এমন ভাবে সজোরে ধাক্কা দিল যে সে মাটিতে পড়ে যায় এবং তার মাথাটা ফেটে যায়। তারপরে সে ফার্স্ট এড করার পরে কনস্টেবল পুলিশও তার আপনার স্টেশনে সে তার ফোন করলো, কিন্তু ফোন করার পরে সে কাউকে ওখানে খুঁজে পায় না। তো সে কনস্টেবল জয়রাজকে এই কথা বলে সাবধান করে দিল যে স্যার, ওই লোকটা যে আমাকে যেভাবে ধাক্কা দিল, আমার মনে হচ্ছে না সে কোনো মানুষ অথবা কোনো পশু, সে নিশ্চয় কোনো পিশাচ। তখন জয়রাজ তাকে ধমক দিয়ে বললো যে কি আবল তাবল বলছো তুমি, তোমার কি মাথা খারাপ হয়েছে? এমন কখন কি হয়? আবার নেক্সট টাইম আমি তোমার সাথে থাকবে এখানে, আর দেখি কি হয় এখানে। তো সেবার জয়রাজ সেই কনস্টেবলকে নিয়ে আরো 2 জন কনস্টেবল সহ এবং হাসপাতালের সদর গেটের সামনে আরো 2 জন কনস্টেবলকে সে নিযুক্ত হলো এবং সেখানে তারা রাত্রে পাহারা দিচ্ছিল। তো পাহারা দেওয়ার সময় হঠাৎ মধ্যরাতে ঝড় শুরু হলো, ঝড় তুফান এবং বৃষ্টি শুরু হলো জোরদার। সেই সময় আবার লোডশেডিং হলো। লোডশেডিং হওয়ার পরে কিছুক্ষণ পরে সে কনস্টেবল জয়পাল বললো, স্যার আমার একটু টয়লেট যাওয়ার দরকার আছে, আমি কিন্তু এই হসপিটাল কোনো টয়লেটে যাব না, আমার খুব ভয় করছে, বরঞ্চ আমি হসপিটাল বাইরে যে ঝোপঝাড় আছে না, আমি সেখানে যাব। তারপর সে সেখানে যায়। তো ঝোপঝাড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে সে সেখান থেকে একটা ভয়ঙ্কর চিৎকার শব্দ শোনা যায়। তো জয়রাজ 2টা কনস্টেবলকে নিয়ে সেখানে দ্রুত যায় এবং সেখানে গিয়ে সে দেখে যে ঝোপঝাড়ের মধ্যে 2টা কনস্টেবল একদম সোজা খাম্বার মতো দাঁড়িয়ে আছে এবং তাদের পায়ের নিচে সে জয়পাল কনস্টেবলকে মানে একদম সে চিত হয়ে শুয়ে আছে এবং তার বুকের থেকে অনেক রক্ত বেরোচ্ছে। তো জয়রাজ তখন যাকে পরীক্ষা করার সময় সে খেয়াল করলো কি ওখান থেকে একটা কালো ছায়ামূর্তি দৌড়া দিল। তো সে কি করলো, সে কালো ছায়ামূর্তির পিছনে সেও দ্রুত তাকে ফলো করলো, দৌড় দিল তার পিছনে, এবং কিন্তু সেই কালো ছায়াটা কোথাও অন্ধকার যেন হারিয়ে যায়। তখন জয়রাজ তাড়াতাড়ি সে মেডিকেলে ব্যাক করে। তো মেডিকেলে যখন ব্যাক করে সে আইসিইউতে দেখতে পায় সেখানে জয়পালের লাশটা পড়ে আছে, আর ডাক্তার তাকে বলে যে জয়পালের হার্ট মিসিং। আর সে জয়পালের লাশের পাশাপাশি সে আরেকটা লাশ দেখে, সেই লাশটা ছিল কনস্টেবল রাজেন্দ্রের, এবং সে লাশটা অনেকখানি পৌঁছে গেছিল এবং সেই লাশটারও কিন্তু হার্ট মিসিং। সে তারপরে ব্যাপারটা ঘটনা ভয়াবহ সে উপলব্ধি করতে পারলো এবং তখন সে দেখলো কি হসপিটাল ইনচার্জ তখন সেখানে আসলো। তখন হসপিটাল ইনচার্জের পুরো গা কিন্তু বৃষ্টিতে ভিজা, কিন্তু অন্যান্য কর্মচারী সবার গা কিন্তু শুকনো ছিল। পরে সে একটুখানি যেন সন্দেহ হলো, যখন সে দেখলো যে হসপিটাল ইনচার্জ হেঁটে হেঁটে যাচ্ছিল তখন তার সন্দেহ দূর হয়ে গেল, কারণ হসপিটাল ইনচার্জের পা ছিল খোড়া এবং সে লেঙ্গে হাঁটছিল। তারপরে সে ভাবলো না যেভাবে ওই কালো ছায়ামূর্তি দৌড় দিল সেটা হসপিটাল ইনচার্জের পক্ষে সম্ভব না। পরের দিনে সে কি করলো, সমস্ত তার দরজাটা ভেঙে ভিতরে যায় আর দেখে ফ্লোর মধ্যে রক্তাক্ত অবস্থা, সেখানে পড়ে আছে হসপিটাল ইনচার্জের ওয়াইফ, আর তার বুকে চিড়া মাংস, আর কিছু দূরে ছিল হসপিটাল ইনচার্জ, তার হাতে ছিল ওই তার ওয়াইফের হার্ট এবং সেটা চিপে খাচ্ছিল। ওকে, কোথায় শুনেছেন আপনি ঘটনাটা? এটা অপ্রতিম মিশ্রা নামক একজন ইন্ডিয়ান ছিল, সে আমার একটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড, তিনি শেয়ার করছিল। তিনি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের ফেসবুকের কিছু কমেন্টে। ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি ধন্যবাদ রাসেল ভাই। আমি সোহান তারেক, এসেছি রায়েরবাগ, ঢাকা থেকে। জি, আজকে আমি যে ঘটনা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার কাজিনের মামা, মানে আমাদের মিরাজ আঙ্কেল একটি ঘটনা। তো যিনি 2009 সালে নারায়ণগঞ্জে একটি 3তলা বাড়ি তৈরি করেন আর কি। একটা জমি কিনেন প্রথমে, তারপর সেখানে একটা বাড়ি তৈরি করেন। বাড়ি যখন তৈরি করা হয় তখন প্রথমে শ্রমিকরা বিভিন্ন ধরনের সমস্যা ফিল করতো। যেমন তারা যখন কাজ করত তখন দেখা যাচ্ছে যে পাশের রুম থেকে বিভিন্ন ধরনের ইট ভাঙার শব্দ আসতো বা বিভিন্ন বাড়ি মেরামতের কাজের শব্দ শুনতে পেত, কিন্তু গিয়ে সেখানে কাউকে দেখা যেত না। এই ছিল মানে শ্রমিকদের ঘটনা। যখন বাড়িটি কমপ্লিট হয় তখন আঙ্কেলদের ফ্যামিলির সাথে বিভিন্ন ধরনের ঘটনা শুরু হয়, বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা। যেমন আমি এক এক করে বলি, যেরকম হচ্ছে আঙ্কেলের পরিবার লোকজন সবসময় দেখতেন যে রাতের বেলা বাড়ির সামনে যে উঠানটা আছে সেই উঠানের সামনে কিছু লোক মানে গর্ত খুঁড়ছে আর কি, এটা তারা দেখতে পেতেন 2য় তলা থেকে। কিন্তু যখন সামনে যেতেন
তখন কাউকে দেখা যেত না। তাদের বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন পানির ট্যাঙ্কে তারা পানি উঠাতেন কিন্তু সেখানে থাকতো না আর কি পানিটা। বিভিন্ন ধরনের লোডশেডিং বা ইলেকট্রিক্যাল সমস্যা হতো। তো যখন ইলেকট্রিশিয়ানরা কাজ করতো সেখানে কিন্তু সমস্যাটা বুঝতে পারতো না যে এখানে বাড়িটাতে হচ্ছে কি। একদিন যেটা হয়, আঙ্কেলের ছেলে বাড়ি উঠানে খেলছিলেন আর কি। তো খেলতে খেলতে তার বলটা উঠানের পাশে একটা ঝোপে চলে যায়। তো ঝোপ থেকে সে যখন বলটা কুড়ায় তখন সে বাড়িতে ফিরে সন্ধ্যার সময়, তখন কোনো কাটা ছেঁড়া ছাড়াই তার হাত থেকে রক্তকরণ হয় অনেক। এরপর ওর সাথে কিছু ঘটনা হয়, যেরকম সে যখন রাত জেগে পড়তো তখন সে ফিল করতো যে চেয়ার ধরে কেউ টানছে, বা রাতে তার ভীষণ ভয়, তার ঘুম ভেঙে যেত আর কি। সে ওয়াশরুমে বিভিন্ন ধরনের কাঁচ ভাঙা শব্দ পেত। তো এরকম তার সাথে সমস্যা হয়। একদিন হয় যে কি আঙ্কেল রাতে ঘুমাচ্ছিলেন, মাঝরাতে তিনি ফিল করছিলেন যে কেউ তার বুক চেপে ধরছিল। তো তিনি যখন ধস্তাধস্তি করছিলেন তখন পাশে আন্টি জেগে উঠেন, তো তার বুকে হাত রাখেন। তখন আঙ্কেল একটু শান্ত হন, তারপর তিনি একটু বিশ্রাম নেন খাটের উপর। তখন আঙ্কেল আন্টি দুজনই একটা শব্দ শুনতে পান, যেরকম বাড়ি উঠানের পাশে যে একটা পুকুর আছে ছোট, সেখানে মানে মাছ লাফালে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম কিছু শব্দ শুনতে পাচ্ছিলেন। কিন্তু তারা যখন বারান্দা দিয়ে দেখতেন তখন তেমন কিছু দেখতে পারতেন না, আসলে পুকুরটাতে কোনো মাছই ছিল না, কিন্তু এরকম সাউন্ড তিনি পেতেন। আরেকটি বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে যে আঙ্কেলের যে ছেলের বউ, ওনার সাথে যে সমস্যা হয়, উনি হঠাৎ করে মানে অনেক উগ্র আচরণ শুরু করেন। দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই সবার সাথে রাফ বিহেভিয়ার করেন, হাড়ি পাতিল ভেঙে ফেলেন, তারপরে অনেক বাজে ব্যবহার করেন। তার সাথে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর যখন সে সুস্থ হয় তখন সে জানে যে সে একটা ছোট্ট একটা মেয়েকে স্বপ্নে দেখতে পেত প্রায় নিয়মিত। এটা ছিল আঙ্কেলের ছেলের বউর সাথে ঘটনা। আরেকটা বিভিন্ন ধরনের ঘটনা, সেটা হচ্ছে যে আঙ্কেলের মা একদিন মাঝরাতে তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য মানে রুম থেকে বের হন। সে বারান্দা থেকে তিনি দেখতে পান যে দূরে পাশের বাড়ির যে উঠান, সেখানে ছোট্ট একটা মেয়ে সে খেলা করছিল। তো তিনি যখন পরের দিন সকালে যখন আঙ্কেলের মা ওই প্রতিবেশীকে জিজ্ঞেস করেন যে সমস্যাটা কি, তখন তারা বলে যে 2.5 বছর আগে তাদের একটা মেয়ে মারা যায়। তো মেয়ে যখন মারা যায় তখন যারা তাকে তার লাশটা দাফন করেছিল, তখন হয় যে তার হাতে একটা ছোট্ট একটা আংটি ছিল, ছোট্ট মেয়েটার, তার আংটিটা খুলতে ভুলে যায় যখন লাশটা দাফন করবে। এরপরে মানে মূলত ওই আশেপাশে বিভিন্ন প্রতিবেশীরা বিভিন্ন ধরনের ঘটনা ফিল করতো। এরপর বাড়িতে সাথে বিভিন্ন ধরনের সমস্যা ঘটতে থাকে, যেরকম হচ্ছে সবাই একদিন হচ্ছে যে আঙ্কেল সন্ধ্যাবেলা হাঁটছিলেন, হঠাৎ একজন আগন্তুক এসে তাকে বলে যে আসলে আপনি ওই কবরটা পাথর দিয়ে বাধাই করে দেন। তো তিনি এই লোকটা মানে মাঝে মধ্যে দেখা করে এই কথা বলতো, কিন্তু তিনি যখন জানতে চাইতেন আঙ্কেল যে আপনি কি কোথায় থাকেন, তখন লোকটা কিছু বলতো না। মানে ওই লোকটা বিভিন্ন ধরনের প্রায় সময় এই কথাটা সে বলতো, কিন্তু আঙ্কেল মোটে বুঝতে পারতেন না যে কিসের কবর, কিসের পাথর বাধাই করবেন, এইটা ধরনের সমস্যা হয়। তারপর যেটা হয়, আঙ্কেল এবং তার প্রতিবেশীরা মিলে প্রতিবেশীর কাছে জানতে পারেন যে আরেকজন প্রতিবেশী ভিকটিম আছে, যেটা হচ্ছে ওই একজন লোক ছিল, তাদের বাড়িতে এই ধরনের বিভিন্ন সমস্যা হতো। একদিন যেটা হয় যে তার ওয়াইফ এবং তার ছেলে হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তো তারা বাড়ির সবাই এবং প্রতিবেশী পুলিশ মিলে অনেক খোঁজার চেষ্টা করে তার ওয়াইফ এবং ছেলে কোথায় আছে, কিন্তু তারা কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। যেটা আমি বলছিলাম যে ওই লোকটার ফ্যামিলির সাথে এই ধরনের ঘটনা ঘটতো। এরকম দেখা যাচ্ছে ওই বাড়িতে এবং তার আশেপাশে অনেক বাড়িতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতো। তারা যখন একটা সমাধানে আসার চেষ্টা করতেন তখন হুজুর তাদেরকে বলেন যে আসলে যখন ওই ছোট্ট মেয়েটাকে যখন লাশটা দাফন করা হয় তখন আংটিটা খুলতে যারা ভুলে গিয়েছিল, আংটিটা খুলতে ভোলার কারণে এই ধরনের সমস্যা মূলত শুরু হয়েছিল 2.5 বছর আগে থেকেই। এখন পরে তারা সমস্যার অবস্থা সলভ করা হয়। ধন্যবাদ আসল ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় মোটামুটি শেষ, আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। টাটা।